এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা বড় আপডেট, বাংলাদেশে এবার রাষ্ট্রদূতকে সরিয়ে দিল ইউএসএ, মানে আমেরিকা বাংলাদেশে তার রাষ্ট্রদূতকে সরিয়ে দিল। কিন্তু কি কারণ রয়েছে তার পেছনে? কারণ আমরা জানি যে আগামী 20 তারিখ, এই মাসের 20 তারিখেই রয়েছে ট্রাম্পের গদিতে বসার দিন। কিন্তু তার আগে রাষ্ট্রদূতকে কেন সরিয়ে দিল? এর পেছনে কারণটা কি? তার পাশাপাশি বাংলাদেশের এই মুহূর্তের কি পরিস্থিতি, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটাই বা কোথায়? আপনাদেরকে এই বিষয় নিয়ে বিশ্লেষণ যিনি করবেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। আপনার কাছে আসবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে যে রাষ্ট্রদূতকে নিয়োগ করা হয়েছিল, যে চিঠিটা এসেছিল অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার, আসুন সেই চিঠিটা আগে আপনাদেরকে দেখাই। দেখুন দাদা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই চিঠিটা ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়েছিল ডেভিড স্লেটন মেলা, স্টেট ডিপার্টমেন্ট থেকে। তাকে ভার্জিনিয়া সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হবেন। তাকে ইতিমধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে যেটা হলো সেটা দেখাবো, সেটা ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে। কি হলো? সিনেট বিধি, অর্থাৎ তারপরে 3 তারিখে, অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখের সিনেট বিধি, সিনেটের স্থায়ী নিয়মের অনুচ্ছেদ 6 বিধানের অধীনে রাষ্ট্রপতির কাছে ফিরে এসেছেন। মানে তার নিয়োগটা হলো না। এর কারণটা কি? এটা কি কোথাও ট্রাম্পের একটা অঙ্গুলি হেলন রয়েছে? এর পেছনে আসল কারণটা কি? সুশান্ত দা, আপনার কাছ থেকেই জানতে চাইবো, কি মনে হচ্ছে পেছনে কারণটা কি? আপনি দেখবেন যে নর্মালি আমেরিকান যে অ্যাডমিনিস্ট্রেশন বা আমেরিকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এই সিস্টেমে নর্মালি বাংলাদেশের মতো দেশে কোনো রাষ্ট্রদূত নিয়ে গেলে এইটা নিয়ে তারা এত মাথা গামায় না চলে। হ্যাঁ, তাকে নিয়োগ দেওয়া হয়, এটা অটোমেটিক্যালি এটা অ্যাকসেপ্ট করা হয়। কিন্তু এবারই প্রথম কিন্তু যে সিলেকশন কমিটি এটা কিন্তু আটকাই দিল। আপনি দেখবেন এই জানুয়ারির 5 তারিখে এটা ব্যাক করছে, মানে এই নিয়োগটাকে তারা অ্যাকসেপ্ট করে নাই। তার মানে বোঝাই যাচ্ছে বাইডেন প্রশাসন চেয়েছিল তার নিজস্ব লোককে দিতে, কিন্তু ট্রাম্প কিন্তু অবশ্যই ট্রাম্প যদিও এখনো ক্ষমতায় আসেনি, মানে উনি যেহেতু করেন নাই, কিন্তু অবশ্যই ওনার ইনফ্লুয়েন্স শুরু করেছে। এবং এই ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু ডেভিড মিলি, যাকে নিয়োগ করা হয়েছিল, তার নিয়োগপত্র কিন্তু ব্যাক করলো। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বাইডেন যদিও চেয়েছিল তার লুক দিয়ে যেতে, কিন্তু এটা কিন্তু কাজ করলো না। এবং এই বিষয়টা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের মিডিয়ায় কিন্তু এখন পর্যন্ত কোথাও আসে নাই যে বাংলাদেশে এখন আমেরিকার কোনো রাষ্ট্রদূত নেই, এবং যাকে মে মাসে প্রস্তাব করা হয়েছিল রাষ্ট্রদূত হিসেবে, সে জয়েন করার কোনো সুযোগ পায় নাই। কারণ তাকে এই 2-3 দিন আগে কিন্তু তাকে তার অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট করা হয় নাই, রিজেক্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে ফেরত আবার। তার মানে বোঝাই যাচ্ছে আলটিমেটলি কিন্তু এখন ট্রাম্প যাকে চাচ্ছে সেই আসবে। এইটাই একটা লক্ষণীয় একটা বিষয় আমরা দেখতে পেলাম, যে বিষয়টা কিন্তু অনেকেরই নজরে আসে নাই বেশ কিছুদিন। তো অবভিয়াসলি এটা একটা গুড থিং আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখি কি অবস্থা আসলে, আমরা আসলে পরবর্তীতে আরো দেখবো যে বিষয়গুলো কিভাবে এগোচ্ছে আর কি। তাহলে এই মুহূর্তে কি বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে? খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে। আপনাদেরকে আমরা তার ছবি দেখালাম, তার অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটা ইস্যু করা হয়েছিল সেটাও দেখালাম। বাংলাদেশে আমেরিকান যে রাষ্ট্রদূত, তাকে কিন্তু ডেভিড স্লেটন নিয়োগের আগেই ফেরত নিয়ে আসা হলো, আমেরিকার রাষ্ট্রদূতকে। তাহলে সুশান্তদা, আপনারা কি আশঙ্কা করছেন? বাংলাদেশে কি তাহলে একটা বড় কোনো কিছু ঘটতে চলেছে, একটা কি ঝড় আসতে চলেছে এখানে? তাহলে আমি ব্যক্তিগতভাবে যা মনে করি যে 20 তারিখে ট্রাম্প প্রশাসন আসার পরে যিনি রাষ্ট্রদূত হবেন, আমরা এখনো জানি না, আমাদের নজর আছে, আমাদের টিম নজর রাখছে যে কাকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। যেহেতু বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে ট্রাম্প অ্যাকসেপ্ট করে নাই, ট্রাম্পের যে আগাম অ্যাডমিনিস্ট্রেশন যে আসবে তারা ইতিমধ্যে তাকে সরিয়ে দিয়েছে এবং রিজেক্ট করেছে। বুঝাই যাচ্ছে ট্রাম্প এমন কাউকে বাংলাদেশে রাষ্ট্রদূত করবে যিনি খুবই সক্রিয় ভূমিকা রাখবে। এবং আমরা আশা করছি যে নতুন রাষ্ট্রদূত আসার পরে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক কিছু চেঞ্জ আসবে, বিশেষ করে অবৈধ ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন ফল ডাউন করবে। আমি আগে বলেছি, আপনাদের একটা টক শোতে আমি বলেছি 26শে মার্চ পর্যন্ত টিকতে পারে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে 26শে মার্চ কেন, তাই আমি বললাম 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসে আবারও বাংলাদেশে একটা নতুন ফ্রিডম আসবে আমরা মনে করি। এবং এই ট্রাম্প সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একজন রাষ্ট্রদূত আসবে। এই রাষ্ট্রদূতের মাধ্যমে বেশ কিছু পরিবর্তন আমরা আশা করছি, এবং ডেফিনেটলি ইউনুস প্রশাসন উইল ব্রেকডাউন। এটা আপনি শিওর থাকবেন, নিশ্চিত থাকবেন যে ইউনুস 2-3 মাসের বেশি টিকবে না। কারণ
রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, আপনি হয়তো জানবেন বাংলাদেশে কিন্তু কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা ইনস্টিটিউট কিন্তু সঠিকভাবে চলছে না। আপনি হয়তো দেখেছেন রিসেন্টলি বই নিয়ে একটা বেশ কিছু আলোড়ন হচ্ছে। আপনি জানেন বাংলাদেশে জানুয়ারি মাসে প্রাইমারি স্কুলে বই দেওয়া হয় ছাত্রদেরকে, কিন্তু এবার কিন্তু কেউ বই পায় নাই। তো শুধু বই না, আরো অন্যান্য ক্ষেত্রে আপনি তথাকথিত সমন্বয়কদের চাঁদাবাজির খবর আপনি দেখেছেন। ওভারঅল কিন্তু আজকে হয়তো আপনি দেখেছেন বিডিআর এর লোকজন আপনার একটা বিক্ষোভ করেছে। সামগ্রিকভাবে দেশ তো ভালো নেই। তো অবশ্যই ট্রাম্প শপথ নেওয়ার পরে আমার মনে হয় না যে ইউনুস প্রশাসন খুব বেশি দিন আগাতে পারবে, কারণ ইউনুস প্রশাসন কোনো কিছুতেই সঠিকভাবে কাজ করতে পারছে না এবং তারা ব্রেকডাউন করবে। হাতে কোনো 2-3 মাস সময় আছে, এর মধ্যেই পরে যাবে আশা করছি আমরা, কারণ দেখতেই পাচ্ছেন এটা একটা সিমটম মাত্র। কারণ বাইডেন কিন্তু চেয়েছিল তার লোককে ইনজেক্ট করে দিতে, কিন্তু এটা কিন্তু পারে নাই, ট্রাম্প কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নাই। এই বিষয়টা বাংলাদেশের মিডিয়াতে আসে নাই, কোথাও আসে নাই। আমি মনে করি এই আস্থা কি প্রথম আপনাদের চ্যানেলে প্রথম এটা পিক আপ করলো, যদিও আমরা টিমে আজকে একটা পোস্ট দিয়েছিলাম বিষয়টা মানুষকে জানানোর জন্য। আপনি খেয়াল করে দেখেন, এত বড় একটা বিষয় কিন্তু কেউ খেয়াল করে নাই যে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে ট্রাম্প প্রশাসন রিজেক্ট করেছে। তো এটা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমি বলবো বাংলাদেশের রাজনীতির জন্য। তো আমরা আশা করছি 20 তারিখের পরে কোথাও কি এরকম একটা মনে হচ্ছে যে বাইডেন এনাকে নিয়োগ করেছিলেন, সেই কারণে ট্রাম্প এনাকে ফিরিয়ে নিচ্ছেন। এর মধ্যে কোথাও কি মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে একটা, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বলা যেতে পারে, যে বার্তাটা দিয়েছিলেন ট্রাম্প গদিতে বসার আগেই, এটা তারই একটা প্রতিফলন? হ্যাঁ, এটা তো নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে। আপনি দেখেন বাইডেন যেহেতু প্রো ইউনুস ছিলেন, বা ইউনুস যেহেতু প্রো বাইডেন ছিলেন, বাইডেন চেয়েছিল বাংলাদেশে তার নিজস্ব একজনকে রাষ্ট্রদূত হিসেবে দিয়ে দিতে, কিন্তু এটা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু নজরে এড়ায় নাই। যদিও ট্রাম্প এখনো শপথ নেন নাই, কিন্তু তার তো ইনফ্লুয়েন্স অলরেডি শুরু হয়ে গেছে। এই ট্রাম্প ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু আপনি দেখলেন এই যে ডেভিড মেলা, উনি কিন্তু বাংলাদেশে আসতে পারলেন না। কারণ উনি তো যে বাংলাদেশে ঢুকে যেতেন, এই জন্য কিন্তু ইউনুস কিন্তু বলতো মাঝে মধ্যে, আপনি খেয়াল করেছেন কিনা, যে না বাইডেনের এখানে আমার লোক আছে। তো ইউনুস হয়তো এই ডেভিড মেলার সাথে ওনার একটা কমিউনিকেশন হতে ছিল, বা বাইডেন হয়তো ইউনুসকে বলেছিল যে তুমি চিন্তা করো না, আমি আমার লোক দিয়ে যাচ্ছি বাংলাদেশে। কিন্তু গুড লাক, এটা কিন্তু ট্রাম্পের যে লোকজন আছে তাদের নজরে এড়ায় নাই, এবং এটার একটা প্রতিফলন যে এই ডেভিড মেলাকে কিন্তু ফিরিয়ে নেওয়া হলো, জয়েন করার আগে কিন্তু তার থেকে রিজেক্ট করা হলো। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমি বলবো, আপনি এন্টায়ার আমেরিকান ইতিহাসে এরকম কিন্তু হয় নাই। এটা কিন্তু প্রথম, আমার জানা মতে, আমি যদি ভুল করে না থাকি, যে আমার জানা মতে এইবারই কিন্তু প্রথম যে একজনকে প্রস্তাব করার পরে সিনেট যে সিলেকশন কমিটি এইভাবে বাদ দিয়ে দিল। এটা কিন্তু নর্মালি কিন্তু হয় না, বা আমরা দেখি না। এবং সবচেয়ে বড় কথা হলো, এই দিন আমাদের মতো সাউথ এশিয়ান কান্ট্রিতে কে আসলো না আসলো এটা নিয়ে এত মাথা ব্যথা কারো থাকে না, এই আমেরিকান ফরেন পলিসিতে। তার আমরা এটা কিন্তু ক্লিয়ারলি বুঝেই যাচ্ছে যে না, দিস টাইম সামথিং গোয়িং টু বি হ্যাপেন। কারণ হচ্ছে এই দিন তাকে রিজেক্ট করে দেওয়া, এবং খেয়াল করলে দেখবে বাংলাদেশের কোনো মিডিয়াও কিন্তু এটা তুলে আনা নাই। কিন্তু এটা তো 2-3 দিন হলো বিষয়টা, এটা তো একটা নিউজ হওয়ার কথা ছিল। তো কিন্তু সুশান্ত, তাহলে এই জায়গায় যদি বাংলাদেশ থেকে এইভাবে ফিরিয়ে নেওয়া হয় রাষ্ট্রদূতকে, ইউএস এর থেকে নিয়োগ করা হয়েছিল যে রাষ্ট্রদূতকে যদি ফিরিয়ে নেওয়া হয় আমেরিকার তরফ থেকে, তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জায়গাটা কোথায় হতে চলেছে? এরপর তো বাংলাদেশের মানুষ তাহলে খেতে পাবে না, বাণিজ্যে টান, ভাড়ারে টান, হাড়িতে টান, সব জায়গায় তো এই জিনিসটা দেখা যাবে। কি এই দিন ধরেন বাইডেন চেয়েছিল তার নিজের লোক দিয়ে যেতে, কিন্তু সে তো সাকসেসফুল হয় নাই। তো এখন ট্রাম্প অবশ্যই এমন কাউকে দিবে যিনি নজর রাখবেন যাতে বাংলাদেশ একটা নিউ পাকিস্তান না হয়। এই বিষয়ে তো অবশ্যই নজর থাকবে। আপনি জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে, বাংলাদেশে যা হচ্ছে এই যে তালেবানিকরণ, জামাতিকরণ, ইসলামীকরণ, এই যে নিউ পাকিস্তানিকরণ, এই বিষয়টা তো অবশ্যই একদম আপনার কথা সূত্র ধরেই বলি দাদা, আপনার সঙ্গে কথা হচ্ছিল একদিন, যেদিন শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশে তো জঙ্গি সরকার চলছে, তাই সেখান থেকে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে এসেছিল শেখ হাসিনার কথা ধরেই, কোট আনকোট, যে তাহলে কি যেভাবে জঙ্গি, এই যে কথা যেটা শেখ হাসিনা বলেছিলেন জঙ্গি সরকার, পাকিস্তানের দিকে যেভাবে যে দৃষ্টিতে আমেরিকা নজর রেখেছে, তাহলে কি সেই দৃষ্টিতে এবার বাংলাদেশকে দেখছে? তার ফলেই কি এই প্রভাবটা পড়তে চলেছে? এবং একই সঙ্গে এই জায়গাটাতেও আসবো, তাহলে কি এবার ভারতের এটা একটা জয় বলা যেতে পারে প্রথম? আসুন সেদিকে নজর দিই। আসলে সুশান্তদা, তাহলে এই প্রশ্নটা উঠে আসে যে তাহলে এই যে বন্ধু ট্রাম্প বা বন্ধু মোদি, এটাই কি প্রথম প্রতিফলন?
আমি তো মনে করি এটা একটা মানে শুরু হলো আর কি। দেখেন 20 তারিখ হইতে কিন্তু আরো 12 দিন বাকি, কিন্তু এই সংবাদটা পেলাম আমরা, মানে এটা 2 দিন আগেরই ঘটনা। হ্যাঁ, 5 তারিখের ডিসিশন যে রাষ্ট্রদূতকে রিজেক্ট করা, তো আমাদের নজরে আসছে আজকে সকালেই। তারপরে আমরা তো মানে আসলে গতকালকে আসছে, তো আজকে সকালে আমরা আমাদের টিমের পেজে আমরা এটা মানে আমরা তুলে ধরলাম। তারপরে তো আপনাদের নজরে আসছে বিষয়টা, তো আপনারা আজকে ধরে নেই আমরা টকশো করছি, এবং এটা কিন্তু আজকে সারাদিন কিন্তু এই বিষয়টা আলোচিত হবে যে কেন কিভাবে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে ট্রাম্প ফিরিয়ে নিলেন বা অ্যাকসেপ্ট করলেন না। তো অবশ্যই এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা একটা সিমটম, এবং ট্রাম্প অবভিয়াসলি ভারতের প্রধানমন্ত্রীর সাথে তো যোগাযোগ আছে, বাংলাদেশের বিষয়ে ওনাদের মধ্যে আলোচনা হচ্ছে। এবং অবশ্যই মোদিজি চেয়েছিলেন অবশ্যই যে বাংলাদেশে এমন কোনো রাষ্ট্রদূত আসুক না যিনি বাইডেনের লোক। তো রাজনীতি তো আপনি জানেন, অবশ্যই ইন্টারনাল একটা কমিউনিকেশন তো থাকেই, এবং ইউনূস হয়তো মনে মনে খুশি ছিলেন যে বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত হিসেবে আসছেন উনি বাইডেনের লোক, এবং আলটিমেটলি হয়তো ইউনূসকে হেল্প করবেন। কিন্তু বাস্তবে কি দেখলাম আমরা? হ্যাঁ, এটা আমি মনে করি এটা একটা প্রথম ধাপ। মোদি জি এবং ট্রাম্পের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের একটা অংশ, এবং মোদিজি এবং শেখ হাসিনার মধ্যে যে একটা মানে একটা গুড রিলেশন, এইটারই কিন্তু একটা প্রতিফলন আমরা দেখলাম। এরই মাধ্যমে আমরা ধরে নিচ্ছি যে এখন তিনি আসবেন অবশ্যই ট্রাম্পের দেওয়া রাষ্ট্রদূতই আসবেন, এবং ট্রাম্পের দেওয়া রাষ্ট্রদূত অবশ্যই বাংলাদেশকে তালেবানিকরণে হেল্প করবেন না, অবশ্যই তিনি বাংলাদেশকে নিউ পাকিস্তান হতে হেল্প করবেন না আশা করি। এবং বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে আপনি জানেন বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে যত সাম্প্রদায়িক জঙ্গি ছিল, জেলে ছিল, তাদেরকে সবাইকে বেল দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং বাংলাদেশে কিন্তু পাকিস্তান থেকে ট্রেনাররা আসছে যারা বাংলাদেশে ট্রেনিং দিচ্ছেন। তো এটা একটা গুড সিমটম, অনেকেরই নজরে আসে নাই। আমি 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 দ্বিতীয়বার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই বিষয়টা তুলে আনার জন্য, এবং আমরা দেখি লেটসি ডেভেলপমেন্ট কি হয়। বাট এটা অবশ্যই একটা গুড ডেভেলপমেন্ট যে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না, এবং অবশ্যই এখন বাংলাদেশে আপনার নিশ্চয়ই মনে থাকবে যে বিভিন্ন যে এমবাসির অফিসগুলো রয়েছে যেখানে ভিসা দেওয়া হয় এবং বাংলাদেশকে দিল্লিতে আসতে হয়, এবং সেই ইউরোপীয় ইউনিয়নের অফিসগুলোকে যদি ভারত থেকে সরিয়ে নিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় বা অন্য কোথাও নেওয়া হয়, সেই আবেদন কিন্তু ইউনিয়ন প্রশাসনের তরফ থেকে এর আগে করা হয়েছিল। সেটা কিন্তু মানা হয়নি, ইউরোপীয় ইউনিয়নও মানেনি, লন্ডনও মানেনি, উল্টে ইউএসএ তাদের রাষ্ট্রদূতকে তুলে নিচ্ছে। কি বোঝাতে চাইছে এর মধ্যে দিয়ে বাংলাদেশকে? এটা ক্লিয়ার যে আমি তো বলেছি, আপনাদের সাথে বলেছি, আমি আমার পার্সোনাল ফেসবুক পেজেও লিখেছি যে 20 তারিখের আগেই ইউনূস সরকার পড়ে যেতে পারে এরকম সম্ভাবনা কিন্তু আছে। কারণ এই যে মানসিক চাপ, এই চাপ নেওয়ার ক্ষমতা ইউনূস সরকারের আছে কিনা, ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনে আছে কিনা আমি জানি না। কারণ তারা কিন্তু বুঝতে পারছে যে এই যে এই যে ডেভিড মিলিকে ফিরিয়ে নিয়ে মানে রিজেক্ট করা, এটা কিন্তু একটা মেসেজ দেওয়া যে দেখো বাইডেনের গল্প এখন চলবে না, এখন চলবে ট্রাম্পের গল্প। তো ট্রাম্পের গল্পের সাথে যদি মোদিজির গল্প যদি এক হয়, এবং মোদিজির সাথে যদি শেখ হাসিনাজির মানে কমিউনিকেশন এক জায়গায় কনসিড করে, তাহলে তো আপনি বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশে এই বিষয়টা কি আগে থাকতে আঁচ করেছিলেন খালেদা জিয়া, এবং সেই কারণেই কি বাংলাদেশ ছাড়ার জন্য এই টাইমটা বেছে নিলেন? যদিও তিনি বলছেন চিকিৎসার জন্য গেছেন। উনি চিকিৎসার জন্য গেছেন, আমরা দেখেছি, আমি জানি না, ওনার সাথে দেখেছি, ওনার সাথে বিশাল বহরও গেছে, লোকজন গেছে। এবং আমি তো নিজেও লন্ডনে আমার যোগাযোগ আছে, আমি খোঁজ নিব আসলে কি হচ্ছে লন্ডনে। হ্যাঁ, মেবি ইট মাইট বি কোইন্সিডেন্ট ওর নট কোইন্সিডেন্ট, কিন্তু এই সময়টা যখন আপনি খেয়াল করে দেখেন যে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে রিজেক্ট করা, খালেদা জিয়া আর বাংলাদেশ তারা এই একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হইতে পারে। কারণ বাংলাদেশে অবশ্যই এই ইউনূস আর টিকবে না। এটা শুরু হলো মাত্র, আপনি দেখেন আগামী 12 দিনে কি চেঞ্জ হয়। তারপর যদি টিকেও যায়, আমি বলেছি অনেক জায়গায় 20 তারিখের পরে 1 মাসের বেশি, 1-2 মাসের বেশি টিকা সম্ভব না। ইউনূস উইল ফল ডাউন, এবং এই ফল ডাউন খুবই বাজেভাবেই হবে। এবং এই যে তাদের যে স্বপ্ন বাংলাদেশকে নিউ পাকিস্তান বানানোর স্বপ্ন, এই স্বপ্ন ধূলিসাৎ হবে। এটাই হলো রিয়েল বাস্তবতা। বেশ, কতগুলো ঘটনার কথা বলি দাদা, কোথাও কি মিল পাচ্ছেন কিনা বলবেন। প্রথমত হচ্ছে হাসিনার যে পাসপোর্ট, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন বলি আর যাই বলি, তিনি তো পদত্যাগ করেননি, সুতরাং প্রধানমন্ত্রী বলাই যায়, সাবেক প্রধানমন্ত্রী। তার পাসপোর্ট বাতিল করে দেওয়া, ভারতের তরফ থেকে তার ভিসার মেয়াদটা বাড়িয়ে দেওয়া, তারপর ইউএসের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়া, খালেদা জিয়ার বাংলাদেশ পরিত্যাগ করা। এমনকি শোনা যাচ্ছে সূত্র মারফত, আমরা বাংলাদেশের অনেক সাংবাদিকের সঙ্গেই কথা বলি, তাদের মধ্যে একজন, তিনি আমাদেরকে জানিয়েছেন, তিনি একজন আইনজীবী, তিনি জানিয়েছেন যে যিনি এই মুহূর্তে সেনা প্রধান অর্থাৎ ওয়াকারুজ্জামান, তিনি নাকি বাইরে তার একটা ফান্ডিং করেছেন। এইরকম বেশ কিছু সূত্র মারফত খবর, বেশ কয়েকজন বাংলাদেশি সাংবাদিকের সূত্র মারফত আমাদের কাছে এসেছে। কোথাও কি এর সঙ্গে রিলেট করতে পারছেন ঘটনাগুলো পরপর?
আপনি দেখেন যে আমরা জানি বা অনেক সময় শুনেছি যে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে সরিয়ে দেওয়া হলো, এর পিছনে বাইডেনের একটা যোগসূত্র ছিল বাংলাদেশের সেনাবাহিনীর সাথে। মানে কথিত আছে যে আমেরিকাতে একটা চাপ আসছিল বাংলাদেশের সেনাপ্রধানের কাছে যে শেখ হাসিনাকে জোর করে সরিয়ে দাও। তো এই বিষয়গুলোকে এখন কিন্তু রিভার্স হবে। ডক্টর ওয়াকারুজ্জামানের মনে কি ছিল না ছিল এবং যা তিনি করেছেন এইটা কিন্তু এখন রিভার্স হবে। এই রিভার্সের ফলে আপনি দেখবেন আগামী 20 তারিখের আগেই কিছু ঘটে যায় কিনা। এমনও তো হতে পারে দাদা একটা ছোট্ট প্রশ্ন করবো, যে একটা সূত্র মারফত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আমরা কথা বলি, তারা কেউ কেউ বলছিলেন যে ওয়াকারুজ্জামান নাকি বাইরে একটা ফান্ড পাঠাচ্ছেন এবং তিনি নাকি বাইরে যাওয়ার একটা চেষ্টা করছেন। আপনার কাছে এই তথ্যটা আছে? না, এটা তো আসলে আমরা প্রায়ই শুনছি যে ওয়াকারুজ্জামান একটা এক্সিট পয়েন্ট খুঁজছেন। উনি চেষ্টা করছেন যে যাতে সেফলি নিজের জান নিয়ে নিজের প্রাণ নিয়ে বাঁচা যায়, যেভাবে খালাতে দিয়ে বেঁচে। কিন্তু কেন ফান্ডটা পাঠাচ্ছেন? তিনি কি বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন আগে থাকতে, কি সেজন্য তিনি ফান্ড সরাচ্ছেন? আপনার কি ধারণা? আমার ধারণা তিনি একটা সেফ ফান্ডিং নিজের জন্য করে রাখছেন, যাতে উনি দেশ যদি পলাতে সক্ষম হন, দেশ থেকে পলাতে সক্ষম হলে তাতে উনি নির্বিঘ্নে দিন কাটাতে পারেন। এই জন্য হয়তো এই ফান্ডটা সরানোর তিনি চেষ্টা করছেন। এটা কবে থেকে শুরু করেছেন দাদা? এটা কবে থেকে শুরু করেছেন? আপনি আরো ভালো বলতে পারবেন এটা ওয়াকারুজ্জামান আমি তো মনে করি এটা 5 আগস্টের আগে থেকে উনার প্ল্যান। ইটস নট অনলি যে উনি 5 আগস্টের পরেই, এটা তো ওই দিন আমি আবারও বলি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন মেটিকুলাস প্ল্যান। এই প্ল্যানের একটা অংশ হিসেবে এই প্ল্যানে কিন্তু সেনাপ্রধান যে জড়িত না এটা বলার তো সুযোগ নাই। কারণ সেনাপ্রধান আপনি দেখেছেন যেখানে উনার গণভবনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল, উনি তো এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এবং বলা হয় তিনি এই যে তথাকথিত ছাত্রদেরকে ডেকে এনেছেন এবং শেখ হাসিনাকে বলেছেন কোনো অসুবিধা নাই, আমি আছি, আমি সব টেক কেয়ার করবো। কিন্তু মূলত তিনি শেখ হাসিনাকে বলেছেন কোনো অসুবিধা নাই, এভরিথিং ইজ ফাইন। অপরপক্ষে তিনি তথাকথিত ছাত্রদেরকে বলেছেন তোমরা আসো, তোমরা গেরাও দাও, আমি গেট খুলে দেবো। তো বিষয়টা এরকম আগে যে বরের ঘরের মাসি চুরের ঘরের কি একটা আছে না, পিসির ঘরের মাসি, আমি ভুলে গেছি একটা। তো বিষয়টা এরকম আর কি, মানে চুরকে বলে চুরি করো, গেস্টকে বলে যে ঠিক আছে। দাদা একটা তথ্য আপনাকে জানাই, এই মুহূর্তে প্রায় 3,500 মানুষ আমাদের এই শোটা দেখছেন সরাসরি একসঙ্গে। প্রায় 3,500 মানুষ, মানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গোটা বিশ্বের মানুষ যে সজাগ এবং গোটা বিশ্বের মানুষ যে দেখছেন, এটা কিন্তু তারই প্রমাণ। 4,000 মানুষ এই মুহূর্তে সরাসরি দেখছেন, মানে উত্তরোত্তর সংখ্যাটা আরো বাড়ছে। কিন্তু এই যে ঘটনা পরম্পরা ঘটে চলেছে, তাহলে কি আপনারা তো প্রথম থেকে আশাবাদী যে এইরকম পরিস্থিতি বাংলাদেশে সারা জীবন থাকবে না, আস্তে আস্তে কাটবে? জানুয়ারি 20 তারিখ এই দিনটাকেও আপনারা টার্গেট করেছিলেন, তাহলে কি টার্গেটের খুব কাছে এসে পৌঁছে গিয়েছেন আপনারা বলে মনে হচ্ছে? আপনি দেখেন আমি অনেক জায়গায় লিখেছি বা আমরা বলেছি, আমাদের কয়েকটা ডেট ছিল। 10ই জানুয়ারি আপনি জানেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তো 10ই জানুয়ারি সম্পর্কে আমাদের একটা ক্যাম্পেইন ছিল, জয় বাংলা স্লোগান ক্যাম্পেইন, জয় বাংলা ওয়াল রাইটিং। তো এই দিন এইটা একটা ডেট ছিল। তারপরে 20 তারিখে একটা ডেট ছিল। তারপরে আমাদের পরবর্তী ডেট 26শে মার্চ। তো আমি মনে করি 20 জানুয়ারির আগেই একটা চাপ এসে গেছে অলরেডি। আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি এটা কিন্তু ওয়ান অফ দেম। হ্যাঁ, তো এইটা কিন্তু আমি মনে করি যে ডক্টর ইউনূস যে প্রশাসন, ওনারা নিজেরাও জানতেন না যে আসলে যে এই যে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে রিজেক্ট করেছে। আমি মনে হয় আমরাই প্রথম তুললাম মার্কেটের বিষয়টা, বুঝছেন? তো এই যে বিষয়গুলো এটা কিন্তু শুরু, এবং অবভিয়াসলি আমাদের টক শো হয়তো ওনাদের লোকজনে দেখছে এবং তারা কিন্তু এখন ভাবে আরে কি হচ্ছে বিষয়টা, কি কারণে বাইডেনের রাষ্ট্রদূত ঢুকতে পারলো না। দিস ইজ এ মেসেজ। আমি মনে করি মোদিজি, ট্রাম্প এবং শেখ হাসিনার এই যে ত্রয়ীদের একটা মেসেজ ইউনূস প্রশাসনকে দেওয়া হলো যে তোমার দিন শেষ, কাউন্ট ইউর ডেজ। তো ইট ইজ দ্য স্টার্ট আই থিঙ্ক। এই আপনি 20 জানুয়ারির মধ্যে অপেক্ষা করে আই থিঙ্ক উইল মিট। আমরা আরো টক শো করবো এবং প্রত্যেকদিন আমরা আলোচনা করবো কি প্রগ্রেস হচ্ছে বাংলাদেশে। তো এটা শুরু হলো মাত্র। কিন্তু চিন্ময় কৃষ্ণপ্রভু, তার তো জামিন হলো না এবং এখনো পর্যন্ত আটকে রয়েছে, তার জামিনের সম্ভাবনা কি বাড়ছে? চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর যে বিষয়টা আপনি জানেন যে এটা ডিস্ট্রিক্ট আদালতে বেল খারিজ হয়েছে, মানে বেল অ্যাপ্রুভ হয় নাই। তো পরবর্তী স্টেপ হলো আপনার হাইকোর্টে যাওয়া। তো হাইকোর্টে গেলে আমার কলিগরা বা আমাদের সহযোগীরা আছে, সবাই মনে করে যে উনি বেল পেয়ে যাবেন। বাট আমি সবাইকে বলেছি দেখেন বেলে আশা করবেন না, কারণ বাংলাদেশে তো এখন আইন ব্যবস্থাটাই নাই। কারণ বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশের প্রধান বিচারপতিকে আলটিমেটাম দিয়ে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে তথাকথিত এই যে হিজবুতি ছাত্র সমন্বয়করা আছে তারা কিন্তু হুমকি দিয়ে উনাকে পদত্যাগে বাধ্য করেছে। শুধুমাত্র প্রধান বিচারপতি না, আপিলের ডিভিশনের সিনিয়র বিচারপতিদেরকেও ভয়ে ভীতি দেখিয়ে
পদত্যাগ করানো হয়েছে। যেখানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে ভয়ভীতিতে গিয়ে পদত্যাগ করানো হয়, সেখানে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর বেইলের যে আশা আমরা করছি, এটা তো আসলে ছেলে মানুষই আমি বলবো। কারণ ইনুস যা বলবে তাই তো আইন এখন বাংলাদেশে বাই বুক তো কোনো ল মানা হচ্ছে না। ইনুস বলবে তাকে দেওয়ার দরকার নাই, দ্যাটস ইট। এখন আপনি লিগাল সাবমিশন কোর্টে যাই দেন না কেন, এই সাবমিশন তো তারা পড়ছেন। আপনিও তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের যে হিয়ারিং, এটা শুনেছেন। হিয়ারিং এ কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে চিন্ময় প্রভুর কোনো ধরনের অপরাধের সংশ্লিষ্টতা নাই, কোনো ধরনের অপরাধের কোনো আলামত নাই, কোনো কিছু নাই, উনি দ্বারা কাছেও নাই। তো এই সাবমিশন তো তারা শুনছে না, তারা বলছে যে রাষ্ট্রদ্রোহ মামলা জামিন না। আরে বাবা, রাষ্ট্রদ্রোহের মামলা তো রাষ্ট্রকে করতে হয়। রাষ্ট্রদ্রোহের মামলা তো আমি সুশান্ত আপনি ইন্দিরা করতে পারবেন না। রাষ্ট্রদ্রোহের মামলা রাষ্ট্রকে করতে হয়। যেখানে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে একজন ব্যক্তি, সেখানে তো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরর, লর ল্যাঙ্গুয়েজে বলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এরর। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরর হিসেবে ওই মামলা তো ওইখানেই শেষ। কিন্তু তারপরে তো তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বেল দেয় নাই, ডিস্ট্রিক্ট কোর্টে বেল দেয় নাই। এখন যে হাইকোর্টে যে বেল হবে, এটা আমি আশা দেখি না, কারণ বাংলাদেশের আইন ব্যবস্থা সম্পূর্ণ ব্রোকেন। এটা ইউনুসের যা মনে আসে সেটাই আইন এখন বাংলাদেশে। তো ইউনুস তো অবশ্যই চাইবে না চিন্ময় প্রভুকে মুক্তি দিতে। কাজে আমি কোনো আশা দেখি না। যদি আমার কলিগরা বলে আশা করতে 20 তারিখ আসলে হয়তো পরিষ্কার আরো হবে। কিন্তু আপনাদেরকে শুরুতে যে খবরটা দিয়েছিলাম, অর্থাৎ জানুয়ারির 20 তারিখের আগে কিন্তু ট্রাম্প কার্ডটা খেলে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ যাকে পাঠানো হয়েছিল রাষ্ট্রদূত করে, বাইডেন প্রশাসন যাকে পাঠিয়েছিলেন, তাকে কিন্তু ইতিমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে সুশান্ততা দুটো বার্তা হতে পারে। এক, যেটা আপনি বললেন যে হয় বাইডেনের কথা শোনার দিন শেষ হয়ে গিয়েছে, এবার বাংলাদেশকে নিজের গতিতে আবার ফিরতে হবে। কারণ ট্রাম্প কিন্তু উষ্মা প্রকাশ করেছিলেন হিন্দুদের ওপর অত্যাচার নিপীড়নের ঘটনায়, তিনি উষ্মা প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যেন শান্তি ফেরে। হয় সেই দিকে ফিরতে হবে, আদারওয়াইজ তিনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে আমরা তুলে নেওয়া, অর্থাৎ ইউএস এর তরফ থেকে রাষ্ট্রদূতকে তুলে নেওয়া, এটা বাংলাদেশকে একটা বার্তা দেওয়া যে যদি বিশ্বের সব থেকে শক্তিধর দেশ একঘরে করে দেয় কোনো একটা দেশকে, তার পরিণাম কি হতে পারে পাকিস্তানকে দেখে তাহলে বোঝা উচিত বাংলাদেশের। কারণ পাকিস্তানের প্রীতি এই মুহূর্তে বাংলাদেশের প্রচন্ড বেড়েছে, তাদের কথায় চলছে। কোন পথে এগোবে তাহলে বাংলাদেশের পরিস্থিতি? ইউনূস সরকারের কোনো রকম কোনো পদক্ষেপ এই ঘটনার পর কিছু জানতে পেরেছেন কি, নাকি তারা একই পথে চলছে, নাকি ভাবছে অন্য কিছু? না, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যা করবে, তারা আমেরিকাকে বোঝাতে চাইবে যে আমাকে একটু সময় দিন, আমি যাতে ইলেকশনটা করিয়ে দিয়ে যেতে পারি। ডক্টর ইউনূস হয়তো কনভিন্স করার চেষ্টা করবে যে আমি একটা ইলেকশন দিচ্ছি, আপনারা আমাকে সময় দিন, আমি ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন দিব, আমাকে সময় দিন। সে হয়তো কনভিন্স করার চেষ্টা করবে। কিন্তু ইলেকশনে কোনো আপডেট কি দিয়েছে? কালকে শরীফ শাহাবুদ্দিন স্যারের সঙ্গে আমরা কথা বলছিলাম, বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশের, আপনিও হয়তো তাকে চেনেন। তিনি বলছিলেন যে ইলেকশনের ব্যাপারে একটা আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস। ডেটটা কবে জানতে পেরেছেন কিছু? না, উনি বলছেন যে আমরা এন্ড অফ 2025 আমরা নির্বাচন দিয়ে দিব, এটা মুখের কথা। কিন্তু আমার মনে হয় 20 তারিখের পরে উনি যে প্রেশারটা পাবেন, এই প্রেশারে হয়তো উনি একটা ডেট দিতে বাধ্য হবেন। কিন্তু আমার মনে হয় না উনি টিকতে পারবেন শেষ পর্যন্ত। আমি যেটা বলেছিলাম আপনাদের টকশোতে আগে, 26শে মার্চ ওনার দিন শেষ। 26 মার্চের আগে ফল ডাউন, এটা আপনি মোটামুটি। কিন্তু 26শে মার্চটাকে আপনি কেন টার্গেট করছেন? মানে 26শে মার্চ দিনটাকে কেন বেছে নিয়েছেন? কারণটা কি? 26শে মার্চ বেছে নেওয়ার মূল কারণ হলো 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসে সবাই চাইবে যে এই যে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা নিয়েছি, তো বাংলাদেশের জন্য কোনো অবশ্যই চাইবে এই স্বাধীনতা দিবসটাই আবার একটা ল্যান্ডমার্ক। আমি এই প্রশ্নটা করার কারণ হচ্ছে, যারা বিজয় দিবস মানে না, তারা কি স্বাধীনতা দিবসটা মানবে? না, তারা মানে না, কিন্তু বাংলাদেশের মানুষ তো ওটা মানে। তো বাংলাদেশের মানুষ তো অবশ্যই চাইবে যে এই স্বাধীনতা দিবসের দিনে ইউনূস ফল ডাউন করুক। এইটা একটা থিওরিটিক্যাল একটা বিষয় আর কি। আমি মনে করি যে এই দিন, এই 26শে মার্চ ইউনূসের দিন শেষ। ওই 26শে মার্চ উনি এক্সিট করার সুযোগ আমি দেখি না। কিন্তু এই যে জাহাজগুলো পরপর ঢুকেছে এবং তার মধ্যে থেকে যা যা জিনিস বেরিয়ে এসেছে, তারপরে বাংলাদেশে যেভাবে যুদ্ধের জিগির তোলা হয়েছে, যেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, বেশ কিছু ভিডিও আমাদের কাছে এসেছে যেগুলো ভাইরালও হয়েছে, তাহলে কোথাও কি প্রচ্ছন্ন একটা যুদ্ধের প্রস্তুতি নিতে চলেছে বাংলাদেশ পাকিস্তানের মদতে? দেখেন, যদি ট্রাম্প নির্বাচনে না জিততেন তাহলে হয়তো এরকম একটা সম্ভাবনা থাকতো। কিন্তু বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় তারা এখন ব্যাকফুটে যাচ্ছে। মানে ইউনূস সরকার এখন কিন্তু ব্যাকফুটে, কারণ 20 তারিখের পরে উনার মুখে হাসি দেখবেন না আপনি। এতদিন পর্যন্ত কিন্তু ভারতের ভূমিকা বলতে প্রথম দিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, এবং তারপরে ভারত কিন্তু একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর সচিব পর্যায়ের একটা বৈঠক হয়েছিল, তারপরে কিন্তু ভারতের তরফ থেকে আর কোনো পদক্ষেপ, কোনো উদ্যোগে কিন্তু দেখা যায়নি। কিন্তু এই যে ট্রাম্পের একটা মাস্টার স্ট্রোক, আমি আরেকবার দেখাতে বলবো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেওয়া হচ্ছিল, যে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে যাকে নিয়োগ করা হচ্ছিল, ডেভিড স্লেটন মেলা, স্টেট ডিপার্টমেন্ট থেকে, যাকে ভার্জিনিয়ার সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে যেটা হলো, তাকে কিন্তু সরিয়ে নেওয়া হলো। সিনেটের স্থায়ী নিয়মের অনুচ্ছেদ 6 অধীনে রাষ্ট্রপতির কাছে ফিরে এসেছে।
এবং এই যে ফিরিয়ে নেওয়া হলো, এটা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে এই বিষয়টা একেবারে জেনে বুঝে অত্যন্ত সতর্কতার সঙ্গে একটা পদক্ষেপ করা হয়েছিল। সুশান্তদা, এই মুহূর্তে আমাদের শোতে 5,000 মানুষ রয়েছেন, 5,000 মানুষ এই শোটা আমাদের সঙ্গে দেখছেন। সুতরাং এই জায়গাটা দাঁড়িয়ে এই যে একে ফিরিয়ে নেওয়া, অর্থাৎ ডেভিড স্লেটন মেলাকে ফিরিয়ে নেওয়া, এইটাই কি বাইডেনের প্রশাসনের তরফ থেকে একে নিয়োগ করা হয়েছিল ট্রাম্পের প্রথম ধাক্কা বাংলাদেশকে? আপনি 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 যখন দাবা খেলায় দেখবেন যে প্রথমে একটা সোলজার দিয়ে খেলা শুরু করতে হয়, তো ট্রাম্প আমি মনে করি উনি এক গড় চাল দিলেন মাত্র, মানে উনার খেলার শুরুতে বাংলাদেশের জন্য একটা গড় চাল দিলেন, জাস্ট ওয়ান স্টেপ হেড শুরু করলেন। তো 20 তারিখের মধ্যে আপনি আরো কিছু স্টেপ হয়তো দেখবেন। হ্যাঁ, আর কিস্তি মাত হবে 26শে মার্চ। তো আমরা এবার কাউন্ট করি, খেলা শুরু হলো মাত্র। এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস পাল্টা চাল কি দেন। হ্যাঁ, আমি তো মনে করি না ওনার কোনো চাল বাকি আছে, কারণ ট্রাম্প ক্লিয়ারলি একটা মেসেজ দিয়ে দিলেন যে বাবা ইউনূস, তোমার তো টাইম শেষ, তোমার এই সুদের ব্যবসা, তুমি সুদের ব্যবসা শুরু করো আবার, বাংলাদেশ চালানোর দরকার নাই। উনি কিন্তু ওই দিন দাবার এক গড় চাল দিলেন মাত্র। এবং দেখা যাক ইউনূসের মতিগতি কি করেন। এমন হইতে পারে 20 তারিখের আগে উনি পড়ে যেতে পারে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তো আমরা দেখি পরবর্তী চাল ট্রাম্প মানে প্রশাসন শপথ নেওয়ার আগেই উনি কিন্তু চাল দিয়ে দিলেন একটা। এখন আপনি ইমাজিন করেন উনি যখন শপথ গ্রহণ করবেন তখন উনি কি চাল দিবেন, ওই চালগুলো উনি ডক্টর ইউনূস কিভাবে সামলাবে দেখার বিষয়। বাট আমি মনে করি কিস্তি মাত হবে 26 মার্চের আগেই। ঠিক, কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু দুটো বিষয় একদম স্পষ্ট, মানে এতদিন ধরে ভারত যে পদক্ষেপটা করে এসেছে, যে ভারত কিন্তু আগ বাড়িয়ে কোনো কথাই বলেনি। ভারত শুধু নিজের সীমান্তগুলোকে সুরক্ষিত রেখে গিয়েছে, হাসিনাকে আশ্রয় দিয়েছে, মানে এই সবটার দিকে আমেরিকা যে নজর রেখেছিল সেটা কিন্তু বলা যায়। মানে এক্ষেত্রে এটা ভারতের কাছে কতটা যে একটা পজিটিভিটি, ভারতের কাছে যে এটা কত বড় একটা সাপোর্ট, সেটা কি তাহলে পাকিস্তান বুঝতে পারছে? কারণ সুশান্তদা, আপনারা খুব ভালো জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশ গলা জড়াজড়ি করে চলছিল। আমেরিকার এই পদক্ষেপ একসঙ্গে দুটো বার্তা, একদিকে ভারতের পাশে থাকার বার্তা, অন্যদিকে পাকিস্তানকেও কিন্তু উল্টে একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে বেশি বাংলাদেশ প্রীতি দেখালে তার ফল ভালো হবে না। আসলে কি দেখেন, মানে আমি তো বলছি এটা দাবার এক গড় চাল মাত্র দেওয়া হলো, কিন্তু এইটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। এটা আমরা আসলে দেখেন কেউ খেয়ালই করি নাই যে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে ট্রাম্প কিভাবে রিজেক্ট করলেন। দেখেন ট্রাম্প কিন্তু এখনো ক্ষমতা নেন নাই, ওনার কাছে কিন্তু কাগজ কলম নাই, ওনার কাছে কিন্তু সিগনেচারি পাওয়ার এখনো নাই। কিন্তু ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু অলরেডি কিন্তু দে আর গেটিং দেয়ার ওন ফোর্স। হ্যাঁ, এই যে প্রচন্ড ভাবে কিন্তু তারা কাজটা করলো। এখন আপনি বুঝেন যখন ট্রাম্প নিজে ক্ষমতায় থাকবেন, চেয়ারে থাকবেন, তখন কি হইতে পারে? উনি চেয়ারে বসার আগেই এই অবস্থা। তার মানে একটা বিগ মেসেজ ট্রাম্প তার প্রশাসন সাজাচ্ছেন। এবং যখন উনি দেখলেন যে বাংলাদেশের কি ঘটনা, উনি তখন দেখলেন যে না, বাংলাদেশে তো বাইডেন একজন রাষ্ট্রদূতকে দিয়ে দিছে, ট্রাম্প কিন্তু তখন ইনডাইরেক্টলি বলে দিয়েছেন যে কি আউট। তো অবভিয়াসলি পাকিস্তান তো মেসেজ পাবেই। আর বাংলাদেশ ইউনূস, আশা করি আমাদের যে টক শো বা গতকালকে আমাদের এই টিমের আজকে সকালে এই টিম থেকে পোস্টটা আসলো, এই টিমের পোস্ট, আমাদের আজ তাক টেলিভিশনের টক শো, এগুলো অলরেডি মানুষ দেখছে। আপনি বলছেন যে 5,000 মানুষ দেখছে, এই 5,000 থেকে 5 লাখ মানুষের কাছে যাবে। এবং অবভিয়াসলি বাই দিস টাইম আশা করি বাংলাদেশের মিডিয়া আজকে দেখছে এটা, এবং তারাও এটা খেয়াল করবে যে আসলে আমরা ইতিমধ্যে সুশান্তদা, আপনি জানেন যে যিনি মেজর ডালিম বলে নিজের পরিচয় দিচ্ছেন, নাম ভূমিকায় অভিনয় করছেন, তিনি যে নকল সেটা আমরা গতকাল প্রমাণ করে দিয়েছি। না, ওইটা তো আপনি দেখেছেন। ওই কি বলে, আমি আজকে একটা পোস্ট দিয়েছি, আমার ইউনিভার্সিটির এক ফ্রেন্ড, ওর নাম আলমগীর হোসেন। তো ও একটা সুন্দর পোস্ট দিয়েছে যে প্রিয় দেব জানে না ভাবি কবে মারা গেছেন। মানে কি, এই দিন যখন ওই দিন শেষরা ইলিয়াস আমরা বলি, এই শেষরা ইলিয়াস যখন ওই দিন তথাকথিত ডালিমকে জিজ্ঞেস করছেন ভাবি কেমন আছেন, হ্যাঁ, তখনই বোঝা যায় এটা একটা বানোয়াট ঘটনা। কারণ এই দিন ওই যে ডালিমের ওই ডালিমের স্ত্রী কিন্তু বহুত আগে মারা গেছেন। তো যদি এই যে প্রিয় দেবর ইলিয়াস তো জানি না যে ডালিমের স্ত্রী কবে মারা গেছেন, ওনাকে জিজ্ঞেস করতে ভাবি কেমন আছেন। তেমন আপনি বিষয়টা বুঝেন যে এটা কতটুকু বানোয়াট একটা ঘটনা। তো আমিও ফেসবুকে আমার ওই ফ্রেন্ডের আলমগীর শেয়ার দিয়েছি, এবং আমিও ক্যাপশন দিয়েছি প্রিয় দেবর জানে না ভাবি কবে মারা গেছেন। দিস ইজ ফান পার্ট অ্যাকচুয়ালি। বেশ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। সুশান্ত দাশগুপ্ত, বাংলাদেশি সাংবাদিক, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরলেন দাদা। অবশ্যই আরও আপডেট আমরা চাই, খুব তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরুক, কারণ আপনারা বাংলাদেশের মানুষ, ছোট থেকে বড় হয়েছেন, বাংলাদেশের জল হাওয়ায় প্রতিপালিত হয়েছেন, আপনাদের কাছে দেশটা খুব কাছের, খুব স্নেহের, আপনাদের দেশ আবার শান্তি ফিরুক, এটা আমরাও চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।